সাজিদের ব্যাগে ইয়ামতো একটা ডায়েরি থাকে সবসময়। ডায়েরিটা প্রাগৈতিহাসিক আমলের কোনো নিদর্শনের মতো জায়গায় জায়গায় ছেঁড়া। ছেঁড়া জায়গার কোনোটাতে সুতো দিয়ে সেলাই করা, কোনো জায়গায় আঠার প্রলেপ লাগানো, কোনো জায়গায় ট্যাপ করা। এই ডায়েরিতে সে তার জীবনের নানা উল্লেখযোগ্য ঘটনা লিখে রাখে। এই ডায়েরিরই মাঝামাঝি এক জায়গায় সাজিদ আমার সাথে প্রথম সাক্ষাতের ঘটনাটিও লিখে রেখেছে। তার সাথে আমার প্রথম দেখা হয় টিএসসিতে। সে আমার সম্পর্কে লিখে রেখেছে, ভ্যাবলা টাইপের একটা ছেলের সাথে সাক্ষাৎ হলো আজ। দেখে মনে হবে জগতের কঠিন বিষয়ের কোনো কিছুই সে বোঝে না। কথা বলার পরে বুঝলাম এই ছেলে অত্যন্ত বুদ্ধিমান কিন্তু বোকা। ছেলেটার নাম আরিফ। নিচে তারিখ দেওয়া 5/3/2009। এই ডায়েরিতে নানা বিখ্যাত ব্যক্তিদেরও কথা লেখা আছে। একবার কানাডার টরেন্টোতে সাজিদ তার বাবার সাথে একটি অফিসিয়াল ট্যুরে গিয়েছিল। সেখানে অনেক সেলিব্রিটির সাথে বিল গেটসও আমন্ত্রিত ছিলেন। বিল গেটস সেখানে 10 মিনিটের জন্য বক্তৃতা রেখেছিলেন। সেই ঘটনাটিও লেখা আছে। জাফর ইকবাল স্যারের সাথে সাজিদের একবার বইমেলায় দেখা হয়ে যায়। সেবার বইমেলায় জাফর ইকবাল স্যারের বই একটুখানি বিজ্ঞানের দ্বিতীয় কিস্তি আরও একটুখানি বিজ্ঞান প্রকাশিত হয়। সাজিদ জাফর স্যারের বই কিনে বের হওয়ার পথে জাফর স্যারের সাথে তার দেখা হয়ে যায়। সাজিদ স্যারের একটি অটোগ্রাফ নিয়ে স্যারের কাছে হেসে জানতে চাইল, স্যার একটুখানি বিজ্ঞান পাইলাম, এরপরে পাইলাম আরও একটুখানি বিজ্ঞান, এরপরে আরও একটুখানি বিজ্ঞান, কবে পাচ্ছি? সেদিন নাকি জাফর স্যার মিষ্টি এসে বলেছিলেন পাবে। নিজের সাথে ঘটে যাওয়া এরকম অনেক ঘটনাই ঠাঁই পেয়েছে সাজিদের ডায়েরিতে। সাজিদের ডায়েরির আদ্যপ্রান্ত আমার পড়া, কিন্তু সেমিস্টার ফাইনাল সামনে চলে আসায় গত বেশ কিছুদিন তার ডায়েরিটা আমার আর পড়া হয়নি। অবশ্যই ডায়েরিটা আমি লুকিয়ে লুকিয়েই পড়ি। সেদিন 3rd সেমিস্টারের শেষ পরীক্ষা দিয়ে রুমে আসলাম। এসে দেখি সাজিদ ঘরে নেই। তার টেবিলের উপরে তার ডায়েরিটা পড়ে আছে খোলা অবস্থায়। ঘমাক্ত শরীর, কাঠফাটা রোদের মধ্যে ক্যাম্পাস থেকে হেঁটে বাসায় ফিরেছি। এই মুহূর্তে বসে ডায়েরিটা উল্টাবো সেই শক্তি বা ইচ্ছা কোনোটাই নেই। ডায়েরিটা বন্ধ করতে গিয়ে একটি শিরোনামে আমার চোখ আটকে যায়। আমি সাজিদের টেবিলেই বসে পড়ি। লেখাটির শিরোনাম ছিল ভাগ্য বনাম স্বাধীন ইচ্ছা শক্তি, স্রষ্টা কি এখানে বিতর্কিত? বেশ লোভনীয় শিরোনাম। আমি ঘটনাটি প্রথম থেকে পড়া শুরু করলাম। ঘটনাটি সাজিদের ডায়েরিতে যেভাবে লেখা ছিল ঠিক সেভাবেই আমি পাঠকদের জন্য তুলে ধরছি। কয়েকদিন আগে ক্লাসের 3rd পিরিয়ডে মফিজুর রহমান স্যার এসে আমাকে দাঁড় করালেন। বললেন, তুমি ভাগ্য তাকদীরে বিশ্বাস করো? আমি আচমকা অবাক হলাম। আসলে এই আলাপগুলো হলো ধর্মীয় আলাপ। মাইক্রোবায়োলজির একজন শিক্ষক যখন ক্লাসে এসে এইসব জিজ্ঞেস করেন তখন খানিকটা বিব্রত বোধ করাই স্বাভাবিক। স্যার আমার উত্তরের আশায় আমার মুখের দিকে চেয়ে আছেন। আমি বললাম, জি স্যার, অ্যাজ এ মুসলিম আমি তাকদীরে বিশ্বাস করি। এটি আমার ঈমানের মূল 7টি বিষয়ের মধ্যে একটি। স্যার বললেন, তুমি কি বিশ্বাস করো যে মানুষ জীবনে যা যা করবে তার সবকিছুই তার জন্মের অনেক অনেক বছর আগে তার তাকদীরে লেখা হয়েছে? জি স্যার, আমি উত্তর দিলাম। বলা হয় স্রষ্টার ইচ্ছা ছাড়া গাছের ক্ষুদ্র পাতাও নড়ে না, তাই না? জি স্যার। ধরো আজ সকালে আমি একজন মানুষকে খুন করলাম, এটি কি আমার তাকদীরের পূর্ণ নির্ধারিত ছিল না? জি ছিল। আমার তাকদীর যখন লেখা হচ্ছিল তখন কি আমি জীবিত ছিলাম? না, ছিলেন না। আমার তাকদীর কে লিখেছে বা কার নির্দেশে লিখিত হয়েছে? স্রষ্টার। তাহলে সোজা এবং সরল লজিক এটাই বলে আজ সকালে যে খুনটি আমি করেছি সেটি মূলত আমি করিনি। আমি এখানে একটি রোবট মাত্র। আমার ভিতরে একটি প্রোগ্রাম সেট করে দিয়েছেন স্রষ্টা। সেই প্রোগ্রামে লেখা ছিল যে আজ সকালে আমি একটি লোককে খুন করব। সুতরাং আমি ঠিক তাই করেছি যা আমার জন্য স্রষ্টা পূর্বে ঠিক করে রেখেছেন। এতে আমার কোনো হাত নেই। ডু ইউ অ্যাগ্রি সাজিদ? কিছুটা, আমি উত্তর দিলাম। স্যার এবার হাসলেন, হেসে বললেন, আমি জানতাম তুমি কিছুটাই একমত হবে, পুরোটা নয়। এখন তুমি নিশ্চয়ই আমাকে যুক্তি দেখিয়ে বলবে, স্যার স্রষ্টা আমাদের একটি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে, আমরা এটা দিয়ে ভালো মন্দ বিচার করে চলি, রাইট? জি স্যার। কিন্তু সাজিদ, এটি খুবই লেম লজিক, ইউনো। ধরো আমি তোমার হাতে বাজারের একটি লিস্ট দিলাম। লিস্টে যা যা কিনতে হবে তার সব কিছু লেখা আছে। তুমি বাজার করে ফিরলে, কিন্তু ঠিক তাইটাই কিনলে যা আমি লিস্টে লিখে দিয়েছি, এবং তুমি এটা করতে বাধ্য। এতটুকু বলে স্যার আমার কাছে জানতে চাইলেন, বুঝতে পারছো? আমি বললাম, জি স্যার। ভেরি গুড। ধরো তুমি বাজার করে আসার পর একজন জিজ্ঞেস করলো, সাজিদ কি কি বাজার করেছো? তখন আমি উত্তর দিলাম, ওর যা যা খেতে মন চেয়েছে তাই তাই কিনেছে। বলতো আমি কি সত্য বলেছি কিনা? আমি বললাম, না, আপনি মিথ্যে বলেছেন। স্যার চিৎকার করে বলে উঠলেন, এক্স্যাক্টলি, ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট মাই ডিয়ার।
আমি মিথ্যা বলেছি, আমি লিস্টেই বলে দিয়েছি তোমাকে কি কি কিনতে হবে, তুমি ঠিক তাই তাই কিনেছো। যা আমি কিনতে বলেছি, যা কিনেছো সব আমার পছন্দের জিনিস। এখন আমি যদি বলি ওর যা যা খেতে মন চেয়েছে সে তাই তাই কিনেছে, তাহলে এটা কি আমার একটি টাহা মিথ্যা কথা না? জি স্যার, ঠিক স্রষ্টাও এভাবে মিথ্যা বলেছেন, 2 নাম্বারই করেছেন। তিনি অনেক আগে আমাদের তাকদির লিখে তা আমাদের গলায় ঝুলিয়ে দিয়েছেন। এখন আমরা সেটাই করি যা স্রষ্টা সেখানে লিখে রেখেছেন। আবার এন্ড অফ দ্য ডে এই কাজের জন্য কেউ জান্নাতে যাচ্ছে, কেউ জাহান্নামে। কিন্তু কেন? এখানে মানুষের তো কোনো হাত নেই। ম্যানুয়ালটা স্রষ্টার তৈরি, আমরা তো জাস্ট পারফর্মার। স্ক্রিপ্ট রাইটার তো স্রষ্টা। স্রষ্টা এই জন্য আমাদের কাউকে জান্নাত কাউকে জাহান্নাম দিতে পারেন না। যুক্তি তাই বলে, ঠিক? আমি চুপ করে রইলাম। পুরো ক্লাসে পিনপতন নীরবতা বিরাজ করছে তখন। স্যার বললেন, হ্যাভ ইউ এনি প্রপার লজিক অন দিস টিপিক্যাল কোয়েশ্চেন ডিয়ার? আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। স্যার মুচকি হাসলেন। মনে হলো উনি ধরেই নিয়েছেন যে উনি আমাকে এবার সত্যি সত্যি কুপকাত করে দিয়েছেন। বিজয়ী হাসি। আমাকে যারা চিনে তারা জানে আমি কখনো কোনো প্রশ্নের উত্তর দিতে সময় নেই না। আজকে যেহেতু তার ব্যতিক্রম ঘটল, আমার বন্ধুরা আমার দিকে ট্যাপ ট্যাপ চোখে তাকিয়ে থাকলো। তাদের চাহনি দেখে মনে হচ্ছিল এই সাজিদকে তারা চিনেই না, কোনোদিন দেখেইনি। আর ক্লাসে আমার বিপরীত মতের যারা আছে তাদের চেহারা তখন মুহূর্তেই উজ্জ্বল বর্ণ ধারণ করলো। তারা হয়তো মনে মনে বলতে লাগলো, মোল্লাদ্দর ওই মসজিদ পর্যন্তই। আমি মুখ তুলে স্যারের দিকে তাকালাম। মুচকি হাসিটা স্যারের মুখে তখনও বিরাজমান। আমি বললাম, স্যার এই ক্লাসে কাজ সম্পর্কে আপনার কি অভিমত? স্যার ভেবাচাকা খেয়ে গেলেন। স্যার জিজ্ঞেস করছেন কি আর আমি বলছি কি? স্যার বললেন, বুঝলাম না। মানে আমাদের ক্লাসের কার মেধা কিরকম সে বিষয়ে আপনার কি ধারণা? ভালো। ছাত্রদের সম্পর্কে একজন শিক্ষকেরই তো সবচেয়ে ভালো জ্ঞান থাকে। আমি বললাম, স্যার আপনি বলুন তো এই ক্লাসে কারা কারা ফার্স্ট ক্লাস আর কারা কারা সেকেন্ড ক্লাস পাবে? স্যার কিছুটা বিস্মিত হলেন। বললেন, আমি তোমাকে অন্য বিষয়ে প্রশ্ন করেছি, তুমি আউট অফ কন্টেস্টে গিয়ে পাল্টা প্রশ্ন করছো সাজিদ। না স্যার, আমি কন্টেস্টে আছি, আপনি উত্তর দিন। স্যার বললেন, এই ক্লাস থেকে রায়হান, মমতাজ, ফারহানা, সজীব, ওয়ারেশ, ইফতি, সুমন, জাভেদ এবং তুমি ফার্স্ট ক্লাস পাবে, আর বাকিটা সেকেন্ড ক্লাস। স্যার যাদের নাম বলেছেন তারা সবাই ক্লাসের ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সুতরাং স্যারের অনুমান খুব একটা ভুল না। আমি বললাম, স্যার আপনি এটা লিখে দিতে পারেন? ওয়াই নট? স্যার বললেন। এ বলে তিনি খচখচ করে একটা কাগজের এক পাশে যারা ফার্স্ট ক্লাস পাবে তাদের নাম, অন্য পাশে যারা সেকেন্ড ক্লাস পাবে তাদের নাম লিখে আমার হাতে দিলেন। আমি বললাম, স্যার ধরে নিলাম আপনার ভবিষ্যৎবাণী সম্পূর্ণ সত্য হয়েছে, মানে আপনি ফার্স্ট ক্লাস পাবে বলে যাদের নাম লিখেছেন তারা সবাই ফার্স্ট ক্লাস পেয়েছে, আর যারা যারা সেকেন্ড ক্লাস পাবে লিখেছেন তারা সবাই সেকেন্ড ক্লাস পেয়েছে। তো এখন স্যার বলুন তো, যারা ফার্স্ট ক্লাস পেয়েছে আপনি এই কাগজে তাদের নাম লিখেছেন বলেই কি তারা ফার্স্ট ক্লাস পেয়েছে? না তো। যারা সেকেন্ড ক্লাস পেয়েছে তারা সেকেন্ড ক্লাস পাবে বলে আপনি এই কাগজে লিখেছেন বলেই কি তারা সেকেন্ড ক্লাস পেয়েছে? স্যার বললেন, একদম না। তাহলে মূল ব্যাপারটা কি স্যার? স্যার বললেন, মূল ব্যাপারটা হলো আমি তোমাদের শিক্ষক, আমি খুব ভালো জানি পড়াশোনায় তোমাদের কে কেমন, আমি খুব ভালো করেই জানি কার কেমন মেধা। সুতরাং আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি কে কেমন রেজাল্ট করবে। আমি হাসলাম, বললাম, স্যার যারা সেকেন্ড ক্লাস পেয়েছে তারা যদি আপনাকে দোষ দেয়, যদি বলে আপনি সেকেন্ড ক্লাস ক্যাটাগরিতে তাদের নাম লিখেছেন বলেই তারা সেকেন্ড ক্লাস পেয়েছে, স্যার কপালের ভাঁজ লম্বা করে বললেন, ইট উড বি টোটালি বুলশিট। আমি কেন এর জন্য দায়ী হব? এটা তো সম্পূর্ণ তাদের দায়। আমি শুধু তাদের মেধা যোগ্যতা সম্পর্কে ধারণা রাখি বলে অগ্রিম বলে দিতে পারছি যে কে কেমন রেজাল্ট করবে। আমি আবার জোরে জোরে হাসতে লাগলাম। পুরো ক্লাস আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। আমি থামলাম, বললাম, স্যার তাকদির তথা ভাগ্যটাও ঠিক এরকম। আপনি যেমন আমাদের মেধা যোগ্যতা ক্ষমতা সম্পর্কে ভালো ধারণা রাখেন, স্রষ্টা তেমনি তার সৃষ্টি সম্পর্কে ধারণা রাখেন। আপনার ধারণার মাঝে মাঝে ভুল হতে পারে, কিন্তু স্রষ্টার ধারণার মাঝে কোনো ভুল নেই। স্রষ্টা হলেন আলিমুল গায়েব, তিনি ভূত বর্তমান ভবিষ্যৎ সব জানেন। আপনি যেমন আমাদের সম্পর্কে পূর্বানুমান করে লিখে দিয়েছেন যে আমাদের মধ্যে কারা কারা ফার্স্ট ক্লাস পাবে আর কারা সেকেন্ড ক্লাস। এর মানে কিন্তু এই না যে আপনি বলেছেন বলে আমাদের কেউ ফার্স্ট ক্লাস পাচ্ছি কেউ সেকেন্ড ক্লাস। স্রষ্টাও সেরকম পূর্বানুমান করে আমাদের তাকদীর লিখে রেখেছেন, তাতে লেখা আছে দুনিয়ায় আমরা কে কি করব। এর মানেও কিন্তু এই না যে তিনি লিখে দিয়েছেন বলেই আমরা কাজগুলো করছি, বরং এর মানে হলো এই তিনি জানেন যে আমরা দুনিয়ায় এই কাজ করব, তাই তিনি তা অগ্রিম লিখে রেখেছেন তাকদীর হিসেবে। আমাদের মধ্যে কেউ ফার্স্ট ক্লাস কেউ সেকেন্ড ক্লাস পাওয়ার জন্য যেমন কোনোভাবেই আপনি দায়ী নন, ঠিক সেভাবে মানুষের মধ্যে কেউ ভালো কাজ করে জান্নাতে আর কেউ খারাপ কাজ করে জাহান্নামে যাওয়ার জন্যও স্রষ্টা দায়ী নন। স্রষ্টা জানেন যে
আপনি আজ সকালে একজনকে খুন করবেন, তাই তিনি সেটা আগে থেকেই তাকদীরে লিখে রেখেছেন। এর মানে এই না যে স্রষ্টা লিখে রেখেছেন বলেই আপনি খুনটি করেছেন। এর মানে হলো স্রষ্টা জানেন আপনি আজ খুনটি করবেন, তাই সে অগ্রিম লিখে রেখেছেন আপনার তাকদীর হিসেবে। স্যার, ব্যাপারটা কি এখন পরিষ্কার? স্যারের চেহারাটা কিছুটা ফ্যাকাশে মনে হলো। তিনি বললেন, এরপর স্যার কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, আমি শুনেছিলাম তুমি কদিন আগেও নাস্তিক ছিলে, তুমি এবার আস্তিক হলে কবে? আমি হা হা করে হাসলাম, বললাম, এই প্রশ্নটা কিন্তু স্যার আউট অফ কন্টেক্সট। এটা শুনে পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ল। পিরিয়ডের একদম শেষ দিকে স্যার আবার আমাকে দাঁড় করালেন, বললেন, বুঝলাম যে স্রষ্টা আগে থেকে জানেন বলে লিখে রেখেছেন, কিন্তু যেহেতু আগে থেকেই জানেন কে ভালো কাজ করবে কে খারাপ কাজ করবে, তাহলে পরীক্ষা নেওয়ার কি দরকার? যারা জান্নাতে যাওয়ার তাদের জান্নাতে, যারা জাহান্নামে যাওয়ার তাদের জাহান্নামে পাঠিয়ে দিলেই তো হয়, তাই না? আমি আবার হাসলাম। আমার হাতে স্যারের লিখে দেওয়া কাগজটি তখনও ধরা ছিল। আমি সেটা স্যারকে দেখিয়ে বললাম, স্যার, এই কাগজে কারা কারা ফার্স্ট ক্লাস পাবে আর কারা কারা সেকেন্ড ক্লাস পাবে তাদের নাম লেখা আছে, তাহলে এই কাগজটির ভিত্তিতে রেজাল্ট দিয়ে দিন। বাড়তি করে পরীক্ষা নিচ্ছেন কেন? স্যার বলে, পরীক্ষা না নিলে কেউ হয়তো এই বলে অভিযোগ করতে পারে যে স্যার আমাকে ইচ্ছে করেই সেকেন্ড ক্লাস দিয়েছে, পরীক্ষা দিলে আমি হয়তো ঠিকই ফার্স্ট ক্লাস পেতাম। আমি বললাম, একদমই তাই স্যার, স্রষ্টাও এই জন্য পরীক্ষা নিচ্ছেন যাতে কেউ বলতে না পারে দুনিয়ায় পরীক্ষা ব্যবস্থা থাকলে আমি অবশ্যই জান্নাতে থাকতাম। স্রষ্টা ইচ্ছে করে আমাদের জাহান্নামে পাঠিয়েছেন। ক্লাসের সবাই হাততালি দিতে শুরু করলো। স্যার বললেন, সাজিদ, আই হ্যাভ এ লাস্ট কোয়েশ্চেন। ডেফিনেটলি স্যার, আমি বললাম। আচ্ছা, যে মানুষ পুরো জীবনে খারাপ কাজ বেশি করে সে অন্তত কিছু না কিছু ভালো কাজ তো করে, তাই না? জি স্যার। তাহলে এই ভালো কাজগুলোর জন্য হলেও তো তার জান্নাতে যাওয়া দরকার, তাই না? আমি বললাম, স্যার, পানি কিভাবে তৈরি হয়? স্যার আবার অবাক হলেন। হয়তো বলতে চাচ্ছিলেন যে এই প্রশ্নটাও আউট অফ কন্টেক্সট, কিন্তু কি ভেবে যেন চুপ হয়ে গেলেন। বললেন, 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেনের সংমিশ্রণে। আমি বললাম, আপনি 1 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন দিয়ে পানি তৈরি করতে পারবেন? কখনোই না। ঠিক সেভাবে 1 ভাগ ভালো কাজ আর 1 ভাগ মন্দ কাজের জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে হলে হয় 3 ভাগই ভালো কাজ হতে হবে, নতুবা 2 ভাগ ভালো কাজ 1 ভাগ মন্দ কাজ হতে হবে। অর্থাৎ ভালো কাজের পাল্লা ভারী হওয়া আবশ্যক। সেদিন আর কোনো প্রশ্ন স্যার আমাকে করেনি। এক নিঃশ্বাসে পুরোটা পড়ে ফেললাম, কোথাও একটু থামিনি। পড়া শেষে যেই মাত্র সাজিদের ডায়েরিটা বন্ধ করলাম, অমনি দেখলাম পেছন থেকে সাজিদ এসে আমার কান মলে ধরেছে। সে বলল, তুই তো সাংঘাতিক লেভেলের চোর। আমি হেসে বললাম, স্যারকে তো ভালোই জব্দ করেছিস বেটা। কথাটা সে কানে নিল বলে মনে হলো না। নিজের সম্পর্কে কোনো কমপ্লিমেন্টই সে আমলে নেয় না। গামছায় মুখ মুছতে মুছতে সে খাটের উপর শুয়ে পড়ল। আমি তার কাছে হাত রাখলাম, বললাম, সাজিদ, একটা কথা বলবো। বল। জানিস, একসময় যুবকরা হিমো হতে চাইতো। হলুদ পাঞ্জাবি গায়ে দিয়ে মরুভূমিতে গর্ত করে জ্যোৎস্না দেখার স্বপ্ন দেখত। দেখিস, এমন একদিন দিন আসবে যেদিন যুবকেরা সাজিদ হতে চাইবে, ঠিক তোর মতো। এই বলে আমি সাজিদের দিকে তাকালাম। দেখলাম ততক্ষণে সে ঘুমিয়ে পড়েছে। অঘোর ঘুম।